এই চলতি ট্রাই নেশন সিরিজে পাকিস্তান আর নিউজিল্যান্ড যা ফর্ম দেখাচ্ছে তাতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য কিন্তু সত্যি একটা চিন্তার বিষয় হতে পারে সেটা। কারণ ভারতের গ্রুপ পর্বের 3টা ম্যাচের 2টাই খেলতে হবে এই পাকিস্তান আর নিউজিল্যান্ডের এগেনস্টে। তো মানে এই রিসেন্ট পাস্টে তারা যে ফর্মটা দেখাচ্ছে ব্যাট হাতে হোক বা বল হাতে হোক, তাতে আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্টের যদি এই দুই দলের প্রত্যেক কটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি নিয়ে যদি তারা পরিকল্পনা না করে রাখে, তাহলে মাঠে গিয়ে কিন্তু ভারতকে ভুগতে হতে পারে। তো ভারতের জন্য সেটা খুবই একটা অ্যালার্মিং সাইড। তো আর কি এই ট্রাই নেশন সিরিজের গ্রুপ পর্বে লাস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান আর সাউথ আফ্রিকা, মানে যেটা ছিল এক প্রকার অঘোষিত সেমিফাইনাল, যারা জিতবে তারাই ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। তো এই ম্যাচে আর কি টস জিতেছিল সাউথ আফ্রিকা, জিতে তারা এদিন ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো খুবই একটা দারুণ ব্যাটিং সার্ফেস ছিল ওই করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। তো ওই জায়গায় সাউথ আফ্রিকার ওপেনার মানে ক্যাপ্টেন তেম্বা বাভুম আর টনি দে জর্জি দারুণ স্টার্ট করেছিল। ওপেনিং জুটিতেই তারা 51 রান যোগ করে ফেলে। এরপর ওই টনি দে জর্জিকে প্যাভিলিয়নে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রুটা দেন ওই শাহিন শাহ আফ্রিদি। এরপর দ্বিতীয় উইকেটে তেম্বা বাভুমাকে জয়েন করলেন ওই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওই ম্যাথিউ ব্রিজকে। তো ম্যাথিউ ব্রিজকে ফার্স্ট ম্যাচে আর কি অ্যাজ আ ডেবিউট্যান্ট তিনি 150 করেছিলেন। সেকেন্ড ম্যাচেও তার ওই আগুন ঝরা ফর্মটাকে ক্যারি করলেন ব্যাটিং পজিশন বদল হওয়া সত্ত্বেও। ওই তেম্বা বাভুমার সাথে ওই জায়গায় 119 রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ যেমন গড়ে তুললেন, তেমনি প্রথম ম্যাচে তিনি কাইন্ড অফ স্লো ক্রিকেট খেলেছিলেন কিছুটা, কিন্তু এই দিন দেখলাম ওই ম্যাথিউ ব্রিজকে শুরু থেকেই তার ওই মানে একদম ফ্লোতেই আর কি ব্যাটিং করে যাচ্ছিলেন, মানে কোনো রকম ছাড় দিচ্ছিলেন না পাক পেস বোলার কিংবা স্পিনারদেরকে। আর অপরদিকে তেম্বা বাভুমাকেও দেখলাম দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে তিনি একটা বেশ বড় নক খেললেন। একদম মানে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে ওই রকম টাইপেরই একটা নক তিনি ডেলিভার করেছেন তার টিমের জন্য। 82 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন। এরপর এই বাভুমার ব্রিজকের হাত ধরে সাউথ আফ্রিকা স্কোরটা 170-এ পৌঁছে যায়। তখনও কিন্তু 30 ওভার কমপ্লিট হয়নি, কিন্তু ওই জায়গায় তাদের মধ্যে একটা মিসকমিউনিকেশনের জন্য ওই তেম্বা বাভুমা ওই জায়গায় রান আউটের শিকার হন। মানে বলতে গেলে আরেকটু যদি তিনি ক্রিজে থাকতেন হয়তো বা সেঞ্চুরিটা করেও আসতে পারতেন। তো এরপর ক্রিজে এলেন হেনরিক ক্লাসেন। তো ক্লাসেন আর ওই ব্রিজকের মধ্যেও থার্ড উইকেটে 68 রানের একটা জুটি গড়ে ওঠে। হেনরিক ক্লাসেন যে কতটা ভয়ঙ্কর বা বিধ্বংসী ব্যাটার এটা নতুন করে বলে দেওয়া লাগবে না। তো তার ওই ফর্মটা তিনি এই দিনও ক্যারি করলেন, আর অপর দিক থেকে ম্যাথিউ ব্রিজকেও তাকে বেশ ভালো মতোই সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। তো ওই জায়গায় ম্যাথিউ ব্রিজকেরও মনে হচ্ছিল যখন এই দিনও তিনি সেঞ্চুরিটা হয়তো পেয়েই যাবেন, তো ওই জায়গায় বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা হারান। তো ওই জায়গায় সাউথ আফ্রিকা স্কোরটা তখন হয়ে যায় 3 উইকেটে 238। এরপর তখন আর কি স্লগ ওভার জাস্ট শুরু হবে এইরকম একটা পজিশনে। তো তখন ওই জায়গায় তার ঠিক ভেরি নেক্সট ওভারই শাহিন শাহ আফ্রিদি অ্যাটাকে এসে তিনি তুলে নেন ওই মানে ওয়ান মুল্ডারের উইকেটটা, যিনি কিনা গত ম্যাচে 64 রান করে একটা ভালো নক খেলে দলকে সাহায্য করেছিলেন। তো তার উইকেটটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো 40 ওভার শেষ হওয়ার আগেই সাউথ আফ্রিকা স্কোরটা ওই জায়গায় হয়ে যায় 4 উইকেটে 241। এরপর পঞ্চম উইকেটে ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া হেনরিক ক্লাসেন আর ক্রিজের নতুন আসা কাইল ভারানের মধ্যে একটা আবার ওই 70+ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটাই মূলত সাউথ আফ্রিকা স্কোরটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে। মানে একটা সময় মনে হচ্ছিল সাউথ আফ্রিকা স্কোরটাই বড় জোর 310 থেকে 320-র মধ্যে হতে পারে, কিন্তু এই দুজনের আর কি অতিমানবীয় ব্যাটিং বা পার্টিকুলারলি বলতে পারেন হেনরিক ক্লাসেনের ওই আগুন ঝরা ব্যাটিংয়ের জন্যই সাউথ আফ্রিকা স্কোরটা এই এত বড়তে পৌঁছেছে। তো ওই জায়গায় হেনরিক ক্লাসেনকেও মনে হচ্ছিল যে তিনিও সেঞ্চুরিটা প্রায় তুলে নেবেনই। তো ওই জায়গায় 47 নম্বর ওভারে যখন বল করছিলেন নাসিম শাহ, তার সেকেন্ড বলে মানে ওই ক্লাসেন তাকে একটা বড় শট খেলতে গেলেন লং অন দিয়ে, কিন্তু মানে ব্যাটে বলে একদম মানে টাইমিংটা ঠিক মতো ওই জায়গায় হয়নি, যার ফলে ওই সেখানে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। ওই 87 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস তিনি তার আগে খেলে গেছেন দলের জন্য। এরপর ওই মানে ষষ্ঠ উইকেটে ওই কাইল ভারানে আর বস্কের মধ্যেও একটা 33 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপে মূলত রান তোলার কাজটা করেছিলেন ওই কাইল ভারানি। তো তিনিও দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউট করেছেন। তো যার ফলে সাউথ আফ্রিকা তাদের প্রথম ইনিংসটা শেষ করলো 5 উইকেটে 352 এই অবস্থায়। একটা হিউজ ম্যামথ টোটাল তুলেছে বলা চলে। তো যে কোনো কন্ডিশনে বা যে কোনো সিচুয়েশনের সাপেক্ষেই মানে অপোনেন্ট যতই আর কি হোম কন্ডিশনে খেলুক না কেন 350+ চেস করে ওডিআই ক্রিকেটে এই যুগে বা এই সময়ও আর কি জেতাটা যথেষ্ট চ্যালেঞ্জিং একটা বিষয়। তো পাকিস্তানের ক্ষেত্রেও সেটাই মনে হচ্ছিল, কিন্তু তাদের ওপেনার বাবর আজম আর ফখর জামান দারুণ স্টার্ট করেছিল। বাবর আজমকে তো দেখলাম এদিন নিজের চেনা ছন্দের বাইরে গিয়ে শুরু থেকেই অ্যাটাকিং নেচারের ক্রিকেট খেলছিলেন, আর অপরদিকে ফখর জামানের কথা তো আলাদা করে বলতে লাগবে না, তিনি তো এই অ্যাটাকিং নেচারের ক্রিকেট খেলতেই পছন্দ করেন। তো ওই জায়গায় পাকিস্তান মানে 6 ওভারের মধ্যেই তাদের স্কোরটাকে পৌঁছে নিয়ে যায় 57-তে। তো এরপর সপ্তম ওভারের ওই দ্বিতীয় বলেই ওই বাবর আজমের উইকেটটা ওই জায়গায় তুলে নেন ওয়ান মুল্ডার। মানে খুবই আনলাকি বলবো বাবরকে, মানে একদম আর কি বলটা স্কিট করে খুবই লো হয়ে গেছিল, ওই জায়গায় এক প্রকার লো বাউন্সের শিকার হয়, ওই এলবিডাব্লিউ আউট হয়, বাবর আজম প্যাভিলিয়নে ফেরত চলে যান। এরপর দ্বিতীয় উইকেটে ওই সাওয়াত সাকিল আর ফখর জামানের মধ্যেও একটা পার্টনারশিপ গড়ে ওঠে 30 রানের মতো, কিন্তু সাওয়াত সাকিল নিজের উইকেটটা খুব বেশিক্ষণ ওই জায়গায় আটকে রাখতে পারলেন না। ওই পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে তিনি নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। তো যার ফলে 87 রানেই পাকিস্তানের দ্বিতীয় উইকেট চলে যায়। আর পাকিস্তান আরও বড় ধাক্কাটা খেলো এর ঠিক ভেরি নেক্সট ওভারই ওই ক্রিজে সেট হয়ে যাওয়া ফখর জামানের উইকেটটা যখন তুলে নেন ওই ওয়ান মুল্ডারি।
খুবই আনলাকিলি তিনি একটা ওই আউটসাইডে যে শিকার হয় ওই উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, মানে যিনি কিনা বিধ্বংসী ফর্মে ছিলেন আগের ম্যাচে কিংবা এই ম্যাচেও। তো ওই জায়গায় তখন পাকিস্তানের স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 91। এরপর চতুর্থ উইকেটে বলতে গেলে মানে পাকিস্তান মানে ক্রিকেট ইতিহাসের সব রেকর্ড একেবারে ওলট পালট করে দিয়েছে বলা চলে। ওই তাদের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান আর ওই ক্রিজে নতুন আসা আগা সালমান বা সালমান আলী আগা যাই বলেন না কেন, এদের দুজনের মধ্যে একটা ঐতিহাসিক 260 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এদের হাত ধরেই মূলত পাকিস্তান ওই জয়ের লাইনটা ক্রস করে, মানে যেটা মানে ম্যাচের শুরুতে কিংবা মানে ওই 20 বা 30 নম্বর ওভার পর্যন্ত মানে অতি বড় পাকিস্তানি ক্রিকেট সমর্থকও ভাবতে পারেনি যে এই ম্যাচটা তারা জিতে যেতে পারে। তো এই জায়গায় মানে মোহাম্মদ রিজওয়ান খুবই দারুণ একটা ইনিংস খেলেছেন, একদম বলতে গেলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আর অপরদিকে সালমান আলী আগা তিনি তো আর কি বলতে গেলে অ্যাটাকিং নেচারের ক্রিকেটটা খেলে বা কাইন্ড অফ আর কি সাউথ আফ্রিকার বোলারদের কন্টিনিউয়াসলি অ্যাটাক করে ওই জায়গায় পাকিস্তানের জন্য যেমন মানে মনোবলটা বাড়িয়েছেন, অপরদিকে সাউথ আফ্রিকার বোলারদের কনফিডেন্সটাও একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আর ক্যাপ্টেন হিসেবে মোহাম্মদ রিজওয়ানের যে দায়িত্বটা পালন করার কথা ছিল উইকেটের এক পাশটা আগলে রাখা আর অপর পাশ থেকে ওই জায়গায় মানে অপর প্রান্তের ব্যাটারকে তো সাপোর্ট দেওয়াই আর সাথে নিজেও ওই জায়গায় মানে দলের প্রয়োজন অনুসারে রান তুলে যাওয়া। মানে রিজওয়ান ক্যাপ্টেন হোক কিংবা না হোক তিনি এইভাবেই ক্রিকেটটা খেলতে পছন্দ করেন, আমি এর আগেও তাকে এইভাবেই আর খেলতে দেখে এসেছি। কিন্তু এই কাজটা এই দিন তিনি করতে আর কোনো রকম ভুল করলেন না, যেখানে আগের ম্যাচে তিনি দলের জন্য একেবারেই কাজে লাগতে পারেননি, মাত্র 3 রান করে আউট হয়েছিলেন। তো সেই আর কি বলতে গেলে প্রায়শ্চিত্তটা পুরোপুরি এই ম্যাচে করে দিলেন অপরাজিত 122 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে। তো এরপর পাকিস্তান যখন মানে জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে, যখন আর মাত্র 2 বল বাকি, তখন ওই জায়গায় মানে খুবই একটা সূক্ষ্ম আউটসাইডে যে শিকার হয় সালমান আলী আগা আউট হয়ে গেছিলেন। মানে প্রথমে আম্পায়ার ওটাকে আউট দেয়নি, মানে সাউথ আফ্রিকার ফিল্ডাররাই কনফিডেন্ট ছিলেন না, তারাই আর কি ঠিকমতো আপিল করেনি, কিন্তু পরে তারা রিভিউ নিয়ে দেখলো ওইখানে একটা ছোট্ট আউটসাইডে যে হয়েছিল ওই সালমান আলী আগা, তা যার ফলে তাকে একবারে শেষ মুহূর্তে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। এরপরে 49 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ক্রিজে নতুন আসা তায়ব তাহির ওই একটা বাউন্ডারি মেরে কাভার দিয়ে ওই পাকিস্তানের জয়ের রানটা ওই জায়গায় তুলে নেন। তো যার ফলে 1 ওভার বাকি থাকতেই পাকিস্তান এই 353 রানের বিশাল টার্গেট চেস করে জিতে যায় 6 উইকেটের ব্যবধানে। আর ক্রিজের আর কি অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান 122 রান করে। আর দুর্দান্ত একটা ইনিংস 134 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করার জন্য মাত্র 103 বল খেলে এটা করেছেন সালমান আলী আগা, তার জন্য তাকেই এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো যার ফলে আজকেই অনুষ্ঠিত হতে চলা এই ট্রাই নেশন সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান আর নিউজিল্যান্ড। মানে এটাও হবে ওই করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামেও, এটাও হবে এই ম্যাচ, এই ফাইনালটাও হবে ওই করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামেই। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই আর কি গ্রুপের লাস্ট ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার আর খুব বেশি রাখতে পারে বলে আমার মনে হয় না, তবুও আপনারা বলতে পারেন রিজওয়ানের ইনিংসটার কথা আলাদা করে, তিনি অ্যাজ আ ক্যাপ্টেন যেরকম আর কি মানে রক্ষণ আর আক্রমণের একটা পারফেক্ট কম্বো বজায় রেখে ইনিংসটা ডেলিভার করেছেন সেটাকে বলতে পারেন, কিংবা সালমান আলী আঘার অতিরিক্ত অ্যাটাকিং নেচারের ক্রিকেটটার কথা বলতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে ওই রিজওয়ান আর সালমান আলী আঘার যে যৌথ পার্টনারশিপটা গড়ে উঠলো 260 রানের ওই 4th উইকেটে, মানে পাকিস্তান তার আগে 100 রানের মধ্যে 3 উইকেট খুঁয়ে তো প্রবল চাপের মধ্যে পড়েছিল। তো এই পার্টনারশিপটা না হলে ডেফিনেটলি তারা ওই জায়গায় ম্যাচ জয়ের কাছাকাছি পৌঁছতে পারতো না, ইভেন ম্যাচটাও হয়তো বা হেরেই যেত। তো ওই রিজওয়ান আর ওই মানে সালমান আলী আঘার 260 রানের অনবদ্য পার্টনারশিপটাই হচ্ছে এই পাকিস্তান সাউথ আফ্রিকার এই আর কি ট্রাই নেশন সিরিজের গ্রুপ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। নিশ্চয়ই একমত হবেন আমার সাথে নাকি?